বাইক থেকে ঈশা নেমে দাঁড়াল। গেইটের ভেতর ঢুকে পড়ার আগেই ফিরে দাঁড়াল রিপের দিকে। রিপের এলোমেলো চুল, এলোমেলো চাহনি দেখে সে বলল, যখন বিয়ে করবে তখন তোমার বউ তোমাকে আরও ঝাপটে ধরবে। তখন বলিও, এই তুমি আমাকে ওভাবে ছুবে না, এভাবে ছুবে না। আমি বাইক চালাতে মনোযোগ দিতে পারছি না। এটা ওটা বোন ছুঁয়েছে বলে তোমার যত কাহিনী। মেয়েটি তো বকবক করতে ব্যস্ত, কিন্তু সে কি জানে তার ভেজা মুখের ফোলা চোখে তাকে দেখতে ভারী স্নিগ্ধ লাগছে। আজ একদম অন্যরকম লাগছে। ছেলেটির কাছে তাকে অপূর্ব সুন্দর মনে হচ্ছে। কোনো উত্তর না পেয়ে ঈশা নাক ফুলায়, কোমরে হাত দিয়ে বলে, এভাবে কি দেখছ? বিদেশে এতগুলো বছর কি করেছ? একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারোনি। কেমন ছেলে তুমি? এত সুন্দর একটা ছেলে হয়ে যদি কোনো মেয়ে পটাতে না পারো তাহলে তুমি সুন্দর হয়েও ব্যর্থ। ফেলটুস। রিপ আওয়াজ করে হেসে দেয়, হাসতে হাসতে বলে, এই যে তুই আমাকে সুন্দর বলছিস এতেই আমি ধন্য। আর কারো কাছে সুন্দর হওয়া লাগবে না। ঈশা ভেঙচি কাটে, মুখটা বিকৃত করে রিপকে দেখিয়ে চলে যায়। রিপ হাসতে থাকে বাইকে বসে। এই মেয়েটা কি এখনও সেই ছোট্ট ঈশা আছে? সময়ের সাথে সাথে সব বদলেছে। কিশোরী ঈশা আজ যুবতী, কিন্তু তার ধ্যানধারণাগুলো কেন পাল্টায়নি? সে কেন একটিবার রিপুদার চাওয়া পাওয়াগুলো বুঝে উঠতে পারছে না? কেন এই সুন্দর ছেলেটির প্রেমে পড়তে পারছে না? তার এই বয়সটা তো প্রেমে পড়ার। নাকি এই প্রেম বিষয়ক ব্যাপারগুলো ঈশা বুঝতে চায় না। আজ রিপের নিজের উপর খুব রাগ হয়। খুব রাগ হয় কেন সে ইস্যুর ভাই হতে গেল। এই রিপুদার ডাকটিকে সে ঘৃণা করে। সে তো অন্য কিছু হতে পারত, অপরিচিত কেউ হতে পারত। ইস্যুর সাথে তার আচমকা এক মন কেমন করা বৃষ্টির দিনে দেখা হতে পারত। ধীরে ধীরে মন কেমনের অনুভূতি নিয়ে দুচোখ মেলে তাকিয়ে থাকতে পারত। মন কেমন করা চাহনি দিয়ে বুঝিয়ে দিতে পারত রিপ ঈশাকে কতভাবে চায়। ঈশা কি তখন লজ্জা পেয়ে মাথা নামিয়ে হাসত না? কোমরে হাত দিয়ে এটা তো বলতো না যে রিপুদা এভাবে কেন দেখছ? হঠাৎ করে মন কেমনের বৃষ্টিতে মাঝরাস্তায় দাঁড়িয়ে সে কি ছাতা এগিয়ে দিতে পারত না? ছাতা দেওয়া নেওয়ার ফাঁকে না হয় দেওয়া নেওয়া হতো মনপ্রাণ। এমন একটা সুযোগ কেন এলো না রিপের? রিপুদা না হয়ে শুধু রিপ হলে খুব একটা ক্ষতি হতো না। ঈশা নামের মেয়েটির শয়নে স্বপনে একটিবার ও কি রিপ নামের ছেলেটি আসে না? একটিবার মেয়েটি কেন ভাবতে চায় না, বুঝতে চায় না? তার চোখের অপূর্ব সুন্দর ছেলেটি তাকে খুব করে চায়, তাকে খুব খুব বেশি ভালোবাসে। তার সমস্ত সৌন্দর্য শুধু ঈশা নামের মেয়েটির জন্য। মেয়েটি আর কিভাবে বললে বুঝবে? কতভাবে বুঝালে বুঝবে? কখন বুঝবে? গা কাঁপিয়ে আদির জ্বরেল। খাবার টেবিলে বসে হাত নাড়াতে পারল না। রেস্টুরেন্ট থেকে আসা খাবার রাইনা গরম করে টেবিলে এনে রাখল। বলল, আদি এগুলো দিই। আদি চুপচাপ এক লোকমা ভাত মুখে দিয়ে চুপচাপ বসে রইল। এসব খাবার খেতে তার মোটেও ভালো লাগছে না। জ্বর আসার কারণে মেজাজ বিক্ষিপ্ত। বিরক্তি নিয়ে বলল, বাড়িতে রান্না হলে কি হয়? রোজ রোজ এসব আর ভালো লাগছে না। রেহানের জন্য মারাত্মক ক্ষতিকর রেস্টুরেন্টের খাবার। রাইনা ভয়ে ভয়ে বলল, বাড়িতে রান্না হয়, কিন্তু মা তো বলল তোকে এসব খাবার না দিতে। তুই নাকি বাসার খাবার খেতে পছন্দ করিস না। আদির আগে গ্লাস আওয়াজ করে রেখে বলল, আমি শুধু বলেছি মিষ্টি জিনিস খাব না আমি। আই হেট সুইটস। বাকিগুলো খাবো। মা কোথায়? আলিয়া নেমে এল। আদির কপালে হাত লাগাল। বলল, জ্বর তো আরও বেড়েছে আদি। খেয়ে তাড়াতাড়ি মেডিসিন নাও। আদি প্লেট ঠেলে দিল। বলল, আমি এসব বাইরের খাবার আর খাবো না। এমনকি এ বাড়ির কেউ খাবে না। তুমিও খাবে না মা, বাবাও খাবে না। আলিয়া আদির সাথে তাল মিলায়। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এখন খেয়ে নাও। আদি প্লেট ঠেলে দিল আবার। বলল, খেতে ইচ্ছে করছে না। আলিয়া ভেবে বলল, আমি খাইয়ে দেই। আদি মাথা নাড়াল। রাইনা আর মিনু দূরে দাঁড়িয়ে আদির বাচ্চামো দেখতে লাগল। কিছু বছর আগে ও এই বাচ্চার মতো আদিটাকে সামলাত একটি ছোট্ট মেয়ে ঈশা, যার শাড়ির আঁচলে হাত পেঁচিয়ে রাখত আদি, যাতে মিষ্টি কোথাও না পালায়। মিষ্টির হাতের পায়েস খেতে অভ্যস্ত আদি আজ মিষ্টি খাবার ঘৃণা করে। মিষ্টি মিষ্টি করে পুরো ঘর মাথায় করে রাখা আদির দিনে একটিবারও সেই নামটি ভুলে ও উচ্চারণ করে না। মিষ্টি খাইয়ে দেওয়া ছাড়া আদি খেত না। কিন্তু আজকের সেই আদি পুরোটা বিপরীত। সত্যি এ কখনোই মিষ্টির ডক্টর নয়, কখনো হতেই পারে না। জ্বরের ঘোরে আদির মাথা চক্কর দিয়ে উঠল। আলিয়া ধরে বলল, শরীর বেশি খারাপ লাগছে আদি? মেডিসিন নাও তাড়াতাড়ি। আদি হেসে বলল, ডক্টরদের মেডিসিন নিতে হয় না,
ডক্টররা কখনো অসুস্থ হয় না, হলেও তা দেখাতে নেই। আলিয়া চুপ থাকলেন। আদি সোজা উপরে চলে যায়। অল্প সময়েই ঘুমিয়ে পড়ে। ফোন বাজে তার অবিরত। ধরতে পারে না সে। ঘুমের দেশে তলিয়ে যায়। ঘড়ির কাঁটার টুংটাং আওয়াজ তার কানে বেজে ওঠে। তখন আলতো করে সে পাশ ফিরে শোয়। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিতেই দেখতে পায় অনেকগুলো ফোনকল আর মেসেজ। সে হাসে। মেয়েটিকে চিন্তায় রেখে সে ঘুমোচ্ছে। মাঝরাতে সে মেয়েটিকে ফোন দিয়ে আর ডিস্টার্ব করতে চাইল না। তার ঘুমও পেল না আর। বারান্দা চলে এল সে। চেয়ার পেতে বসল। মাথা এলিয়ে রাখল চেয়ারে। গ্রিলের ফাঁক দিয়ে চোখ রাখল বহুদূরে। আবছা আবছা চাঁদের আলোয় বকুলতলা দেখা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা হিম বাতাস বইছে বৃষ্টি হওয়ার কারণে। মনপ্রাণ জুড়িয়ে দিচ্ছে সেই ঠান্ডা বাতাস। বকুল ফুলগুলো চাঁদের আলোয় ঝলমল করছে। সেই বকুল ফুলগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই চোখের সামনে ভেসে উঠে আঁকাবাঁকা হাতের কিছুর লেখা। মন কেমনের রাতে যদি কখনো মনে পড়ে যায় মিষ্টিকে, তাহলে ভেবে নিবেন আপনি মিষ্টিকে ভালোবাসেন। যদি মনে পড়ে যায় মন কেমনের সন্ধ্যায়, তাহলে ভেবে নিবেন আপনি ভালোবাসেন মিষ্টিকে। পৃথিবী এপার ওপার হোক, সব ভেসে যাক, সবাই যা বলার বলুক, মিষ্টিকে কখনো অবিশ্বাস করবেন না ডক্টর। মিষ্টি আপনার ছিল, থাকবে। আপনি জানেন আপনি ও মিষ্টিকে ভালোবেসেছেন। এতটা ভালোবেসেছেন যে মিষ্টিকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারতেন না। মিষ্টির একটু রাগ, অভিমান আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। আপনি জানেন আপনার গলার পাশের দাগটা কিসের? এটা মিষ্টির পক্ষ থেকে রেখে যাওয়া স্মৃতি। দেখেছেন আপনি, দাগটি মুছে যায়নি তো? আদির হাসি পায়। এই মিষ্টি মেয়েটির সাথে তার কি অন্তরঙ্গ সম্পর্ক ছিল? না হলে এই দাগটি? এত সব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? কে দেবে তাকে? মিষ্টি যদি তার ডক্টরকে এতটা ভালোবাসে তাহলে এত দূরে থাকে কেন? আচ্ছা, ভালোবাসাটাই বাকি। সে কি কাউকে ভালোবাসে? ইমি কি তার ভালোবাসা? ইমি তো হবে। তারপরও কোথাও একটা কিন্তু কেন থেকে যাচ্ছে? ইমির প্রতি সে মুগ্ধ হয়ে তাকাতে পারে না কেন? সে তো ইমিকে ভালোবাসে। ইমির চোখে কেন সে হারিয়ে যেতে পারে না? ইমিকে তো সে ভালোবাসে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ে আরও একটি কথা। আপনি জানেন ডক্টর, আপনি ও মিষ্টিকে ভালোবেসেছিলেন। আদি অবাক হয়। সে মিষ্টিকে ভালোবেসেছে? দুজনকে কি একসাথে কখনো ভালোবাসা যায়? কে সত্যি, কে তার ভালোবাসা, আর কে ভালোলাগা? রাত কাটে নির্ঘুম এভাবে চেয়ারে বসে। ওই আকাশের চাঁদ তার সাক্ষী। মিনি ঠোকর দেয় ঈশার নাকের উপর। ঈশা আওয়াজ করে বলে, মিনি ব্যথা পাচ্ছি। মিনি আবারও ঠোকর দেয়। পরীকে কোলে নিয়ে রিপ বসা সোফায়। আর চোখে দেখছে মিনি আর ঈশার কাণ্ড। মিনি আবার ঈশার গালে ঠোকর দিল। মিনমিন করে বলল, মিষ্টি খাব। ঈশা শুনল না, বলল, আর না মিনি, কিছুক্ষণ আগে খেয়েছ, বেশি খেলে পেট খারাপ করবে। মিনি আবার ঠোকর দিল ঈশার কানে। ঈশা ব্যথা পেল। রিপ পরীর সাথে খেলতে খেলতে বলল, ইস্যু তুই কি পাগল? রেখে দে মিনিকে। ঈশা হাসল, বলল, তুমি তোমার কাজ করো। ঈশা হাতে করে মিনিকে নিয়ে ছাদে চলে যায়। মুনা এসে বসে পড়ে রিপের পাশে। বলে, দুই ভাইয়ের এত চেপে রাখার অভ্যাস কেন? মিনি ঠোকর দিচ্ছে সেটা সহ্য করতে পারছিস না? অন্য কেউ ঠোকর দিয়ে দিলে কি করবি? রিপ ঘাড় ঘুরিয়ে তাকালো মুনার দিকে। পরী ডাকল, রি। রিপ পরীকে সোজা করে তার কোলে বসিয়ে বলল, বাজে কথা বলো কেন? কে ঠোকর দেবে? অত সাহস কার? মুনা চোখ নামিয়ে হাসে, অনিচ্ছুক সেই হাসি। রিপ নড়েছে বসে। বলে, আমার তার উপর বিশ্বাস আছে। আমার বিশ্বাসে সে কখনোই আঘাত করবে না। ইস্যুর মতো করে আমি বোধহয় আর কাউকে চোখবন্ধ করে বিশ্বাস করতে পারব না। ও আমার অনেকটা জুড়ে। মিনা মুখ মোচড়াল, বলল, ছাড় অত ডং। সারাদিন আমাকে বলে বেরাস। যাকে বলার তাকে বললে কি হয়? তোকে কি বলবো? তোর ভাই তো তার চাইতে আরও বেশি। কোনোদিন আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি জানি তোর ভাই আমাকে খুব ভালোবাসে। আমি তার চোখ পড়তে পারি। আমার খুব খারাপ সময়েও আমি তাকে আমার পাশে পেয়েছি। এর চাইতে বেশি কিছু আর চাই না। রিপ কথা কেড়ে নেয় মুনার মুখ থেকে। বলে, তোমাকে কিছু বলে না তবুও তুমি পড়তে পারো। ইস্যুরও তো পারার কথা। সে পারে না কেন? মুনা হকচকিয়ে যায় রিপের অমন প্রশ্নে। বলে, আরে হো ধুরোর, তুই শুধু ইস্যু ইস্যু করিস কেন? মেয়ে কি কম পড়েছে? তোর মতো ছেলের জন্য কত মেয়ে পড়ে আছে। তুই পড়ে আছিস সেই একটার জন্য। তার চাইতে বেস্টটাই ডিজার্ভ করিস তুই। রিপ পরীকে তার কোলে বসায়। বলে, আমি তো কখনোই বেস্টটাই চাইনি।
চাইও না, আমার ওই একজনকে চাই, আমার কাছে ওই একজনই বেস্ট। ছিল, আছে, চিরকাল থাকবে। তুমি জানো আমি অন্য কারো কথা ভুলেও ভাবতে পারি না। ইস্যু কি করে পারবে? ইস্যু আমায় চাই না এই কথাটাতে আমি বিশ্বাসী না। ইস্যু নিশ্চয় আমায় ভালোবাসে, হয়তো বলে না, আমি বলি না তাই। মুনা চুপ হয়ে শোনে এক নিশ্চুপ প্রেমিকের অব্যক্ত অনুভূতি। আচ্ছা রিকো কি তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে? এভাবে তো কখনো ভেবে দেখা হয়নি। মুনা পরীর চুল সরিয়ে দেয় কপাল থেকে। রিপকে বলে, অত ভঙ্গিমা না করে বলে দে, নয়তো একদম বলবি না, অন্য কাউকে খুঁজে নে, নিজের কষ্ট বাড়াস না আর। রিপ অবাক হয় সামান্য, বলে, কষ্ট কেন বাড়বে? সে তো আমার ছিল, আছে, থাকবে। অন্য কারো কথা দুজনের মাঝে কেন আসছে? আমি আসতেই দেব না কখনো, কখনোই না। মুনা পরীর দিকে হাত বাড়ায়। অন্য কিছু বলে না রিপকে। এই ছেলেটা যদি জানতে পারে তার ইস্যু আর তার নেই, তখন কি হবে? ছেলেটি কি জানে ইস্যু অন্য ছেলের জন্য নির্ঘুম রাত কাটায়? ছেলেটি কি জানে ইস্যু অন্য কাউকে ভালোবাসে? ছেলেটি কি জানে ইস্যুর চোখের জল কারো নামে গড়ায়? ছেলেটি কি জানে ইস্যু কবেই অন্যের হয়ে গেছে? এত বড় অন্যায় যে হয়ে গেল তার সাথে, সে যখন জানবে তখন? পরি ঝাঁপ দিল মুনার কোলে। মুনা তাকে কোলে নিল। পরি মুনার চুল নিয়ে খেলা করতে লাগল। টেনে টেনে চুলগুলো সামনে নিয়ে আসতে লাগল। তারপর খিলখিল করে হাসতে লাগল। যখনই রিককে দেখল, লুটোপুটি দিয়ে মুনার গা বেয়ে নেমে পড়ল পরি। গুটি গুটি পায়ে ঢলতে ঢলতে গিয়ে দাঁড়ায় সোফার পেছনে। রিক তালহা বেগমের সাথে কথা বলে ফিরে তাকাতেই আর পরীকে দেখতে পেল না। আশপাশ দেখল, মুনা রান্নাঘরে চলে গেল। রিপ কোনো এক চিন্তায় বিভোর। পরি সোফার পেছনে লুকিয়ে ডাক দিল, পাপ পপা। রিক চমকাল, সোফার পেছনে দেখার চেষ্টা করল। পরীকে লুকোচুরি খেলতে দেখে সেও সোফার সামনে গুটিসুটি মেরে বসে রইল। ডাক দিল, পরিমা। পরি খিলখিল করে হেসে দিল। দুহাত মুখ বরাবর দিয়ে বলল, নান নান না। রিক তার সামনে এসে বসল। পরীর মতো দুহাত মুখ বরাবর দিয়ে বলল, নান নান না। পরি একবার মুখ থেকে হাত সরায়। যখন দেখল রিক সরাচ্ছে তখন আবার মুখ ঢেকে ফেলল দুহাত দিয়ে। এভাবে চলল বেশ কিছুক্ষণ। রিক সরালে পরি দুহাত দিয়ে ঢেকে ফেলে। পরি সরালে রিক ঢেকে ফেলে। পরি খিলখিল করে হাসতে থাকে। তারপর ছোট ছোট পা ফেলে দৌড়ে পুরো ড্রয়িং রুম। ডাকে, মিনননি। রিক হাঁটে পরির পিছু পিছু। পরি দৌড়াই। খিলখিল করে হেসে হেসে ডাকে, পাপ পপা। রিক থেমে যায়। হাত বাড়িয়ে পরীকে ডাকে। পরি না, 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 না বলে দৌড়াই। রিক হাসে। তালহা বেগম আর জহির মিয়া পরি আর রিকের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খায়। চাপা স্বভাবের রিক পরির জন্য বোধহয় হাসতে শিখেছে। ছেলের মুখে হাসি দেখে তালহা শান্তি পায়। পরির সাথে দৌড়াই না রিক, কারণ তাকে যেতে দেখলে পরি জোরে দৌড়াচ্ছে। পরে যেতে পারে। পরি তাও পিছু পিছু তাকিয়ে তাকিয়ে দৌড়াই। রিক হাত বাড়িয়ে ডাকে, পাপার কোলে আসো মা। পরি মাথা নাড়ায়, সাথে সাথে চুলগুলোও নড়ে। মাথা হেলিয়ে দুলিয়ে পরি বলে, নান নান না। রিক এগিয়ে যায় পরির দিকে। পরি দৌড়াতে দৌড়াতে তালহা বেগমের পিছু গিয়ে দাঁড়ায়। তালহা বেগমের পা আঁকড়ে ধরে। রিক আবারও এগিয়ে যায়। পরি দৌড়ে জহির মিয়ার পা আঁকড়ে ধরে। রিক মেঝেতে হাঁটু গেড়ে বসে বলে, পরি মা পাপা টায়ার্ড, আর দৌড়াবে না। পরি জহির মিয়ার পিছু থেকে গলা উঁচিয়ে দেখে রিককে। বলে, পাপপা দাদ্দা। সবাই একসাথে হেসে উঠে। রিক হাঁটু গেড়ে বসে থাকে। পরি রিকের বসে থাকা দেখে এক পা ফেলে রিকের দিকে এগিয়ে আসে। হাতের ছোট্ট মুঠি দিয়ে চুল সরায়। রিক হেসে হাত বাড়িয়ে দেয়। পরি চোখ পাকিয়ে তাকায় রিকের দিকে। ছোট্ট ছোট্ট পা ফেলে দৌড়ে যায়। রিকের গলা ধরে ঝুলে পড়ে। রিকের চোখের নিচে মুখে, নাকে লালা লাগিয়ে দেয়। নাকে ছোট্ট ছোট্ট কামড় বসায়। চুলগুলো এলোমেলো করে দেয়। রিক হাসে। মেয়েকে একেবারে বুকের সাথে চেপে ধরে। ছোট্ট মুখটা আদর দিয়ে ভরিয়ে দেয়। কপালের চুলগুলো ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আটকে দেয়। কপালে চুমু আঁকে। পরি তার ছোট্ট ছোট্ট ঠোঁটগুলো দিয়ে রিকের গালে আদর দিতে দিতে উচ্চারণ করে, পাপ পপা, পাপ পপা। দূরে দাঁড়িয়ে রিক বাবা মেয়ের ভালোবাসার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে। এই দৃশ্যগুলো থেকে সুন্দর দৃশ্য আর হতেই পারে না। মিনি উড়ে উড়ে বসে ঈশার ঘাড়ে। ডাকে, মিষ্টি। ঈশা মিনিকে তার হাতের তালুতে বসায়। বলে, মিনি ডক্টর কেমন আছে? মিনি ডানা ঝাপটে ডাকে, ডক্টর, ডক্টর। ঈশা হাসে। বলে, ওহহ তুমি তো আদি নামেই চেনো।
এবার বলো তোমার আদি কেমন আছে? মিনি ডানা ঝাপটায় বলে, আদি, আদি, মিস ইউ, মিস ইউ। ঈশা মিনিকে ধরে সোজা করে বসায়। বলে, এখানে তোমার আদি নেই মিনি। মিনি ডাকে, আদি, আদি, মিস ইউ, মিস ইউ। ঈশা চেয়ার পেতে বসে, ছাদের নতুন রেলিং ঘেঁষে বসে পড়ে চেয়ার পেতে। মিনি বসে রেলিংয়ের উপর, ডাকে, মিষ্টি, আদি। ঈশা ঘাড় ঘুরিয়ে তাকায় মিনির দিকে। বলে, মিষ্টি নয় মিনি, ডাকবে ইমি। মিনি ডানা ঝাপটায়, ডাকে, ইমি আদি, ইমি আদি। ঈশা হেসে উঠে আওয়াজ করে। বলে, মিনি তোমার আদির কাছে যাবে? মিনি ডেকে উঠে, যাব, যাব। ঈশা হাসে। বলে, তোমাকে তোমার আদির কাছে পাঠিয়ে দেব আমি। ঈশা বলেই ফেলল, কিন্তু পরক্ষণে মনে হল, পরি, পরি তো মিনননীকে ছাড়া থাকতে পারবে না। তখন কি হবে? তার মধ্যেই রিপের কোলে করে পরি চলে আসে। মিনিকে দেখে পরি গা বেয়ে নেমে পড়ে রিপের। ডাকে, মিনননী। মিনি উড়ে যায় পরির কাছে। পরির কাঁধে বসতে পারে না, হাতেও বসতে পারে না। পরি হাত বাড়িয়ে ডাকে মিনননী। হাত দিয়ে কাঁধ দেখিয়ে দেয়, যার অর্থ কাঁধে বসো। মিনি বসে না। পরি ঠোঁট ফুলিয়ে হাত দেখিয়ে দেয়। মিনি তাও বসে না। যখন পরি কেঁদে দেবে, তখনই মিনি এসে বসে হাতের তালুর উপর। পরি তার ছোট্ট হাতে এত ভার সইতে পারে না। পড়ে যায় মিনি। পরি হাত ঝাড়তে ঝাড়তে ডাকে, রি। রিপ আর ঈশা দুজনই একসাথে হেসে উঠে। বলে, ব্যথা পেয়েছে মা? পরি হাত ঝাড়ে, ঝাড়তে ঝাড়তে ঠোঁট ফুলিয়ে বলে, উফ ফফ। পড়ে যাওয়ায় মিনি ব্যথা পায়। পরির সাথে রাগ করে। রেগে পরির গালে ঠোকর দিয়ে উড়ে গিয়ে রেলিংয়ে বসে ডাকে, পরি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। পরি ভা ভা করে কেঁদে দেয়। রেগে জোরে আওয়াজ করে ডাকে, রি। রিপ হাঁটু গেড়ে বসে বলে, কি? পরি গাল দেখিয়ে দেয়। বলে, উফ ফফ। ঈশা দৌড়ে যায়, ওড়না দিয়ে পরির মুখ মুছে দেয়, আদর করে দেয়। পরি ভেজা গাল দেখিয়ে দিয়ে বলে, শা, দুষ্কু, উফফো। ঈশা হেসে ফুলানো ঠোঁট দুটো চেপে দেয় হাত দিয়ে। বলে, উফ ফফ। রিপ হাসে। বলে, ইস্যু তুইও ছোটবেলায় এমন ছিলি। কলেজ গেট পেরিয়ে বের হয়ে আসল 3 বান্ধবী। ঈশা পানির বোতল বের করে গলা ভেজাল। বলল, বাড়ি ফিরতে হবে দোস্ত। অর্পি জেদ করে বলল, রোজ রোজ এত অজুহাত না দেখাতে বারণ করেছি ঈশা। আজকের দিনটা ছেড়ে দে না। ঈশা ক্লান্ত হয়ে বলল, এসব ফুচকা টুচকা আমার ভালো লাগে না অর্পি। এই নীরু কিছু বল না। নীরা হাসে। বলে, আমি নাই বাপু, আমাকে কিছু বলিস না। অর্পি লম্বা লম্বা পা ফেলে হাঁটে। বলে, ঠিক আছে, চলে যা তোরা, আমি একাই খাব। ঈশা দৌড়ে যায়। বলে, এই অর্পি রাগিস কেন? যাব। অর্পি হাসে। দেখায় না। বলে, কে যেতে বলেছে? আমি বলছি না কিন্তু। ঈশা আর নীরা একসাথে হাসে। বলে, কেউ বলেনি, আমরা এমনি এমনি যাচ্ছি। তিনজনই হঠাৎ একসাথে হেসে উঠে। ফুচকার দোকানে চলে যায় তিনজন। অর্পি দোকানদারকে বলে, মামা বেশি ঝাল বেশি টক কিন্তু। ঈশা চমকে উঠে। বলে, এই আমি বেশি ঝাল খেতে পারি না, কম দিতে বল, না হলে আমি খাব না। অর্পি হাসে। বলে, ঝাল খেলে ভালো, ঝাল না খেলে ভোতা থেকে যাবি আজীবন। নীরা মাথা চুলকিয়ে বলে, এটা কেমন লজিকরে দোস্ত? অর্পি হেসে বলে, এমনটা আমার ঠাম্মা বলে, ঝাল খেলে নাকি ভোতা মুখ ধারালো হয়। অর্পির কথায় হো হো করে হেসে উঠে নীরা আর ঈশা। প্লেট হাতে নিয়ে ভয়ে ভয়ে মুখে দেয় ঈশা। না তেমন ঝাল নেয়। অর্পি বলে, কি রে ঝাল কেমন? ঈশা মাথা নেড়ে বলে, ঠিক আছে। নীরা বলল, আমি ঝাল খেতে পারি, এর চাইতেও বেশি হলে ও খেতে পারব। প্রথমেই কোনো প্রতিক্রিয়া বুঝা গেল না। খেতে খেতে ঈশা থেমে গেল। গালে দেওয়া ফুচকা আর গিলতে পারল না, চিবোতে পারল না। মাথার রগ যেন দোপদোপানি শুরু করে দিল। সে চেপে রাখল, কাউকে বুঝতেই দিল না তার ঝাল লাগছে। এতটা সহ্যশক্তি তার। চোখ দুটোও যেন তার জ্বলছে জলজল করে। সাথে বুকটাও, কানটাও। সে পাশে থাকা বেঞ্চে বসে পড়ে আস্তে করে এদিক ওদিক তাকিয়ে ঝাল নিবারণেরও চেষ্টায় রত। ফোন কানের নিচে। ছেলেটি বিরক্ত হয়ে ফোনের ওপাশের মেয়েটিকে বলে, আইনি এসব ফুটপাতের খাবার তোমার পছন্দ? ফোনের ওপাশের মেয়েটি হেসে বলে, ফুটপাতের কেন বলছো? আমি শুধু সেই দোকানের ফুচকা খাই, অন্য দোকানের গুলো খাই না। কেন খাই সেটা নিশ্চয় বুঝেছ? আদি ফোন কানে রেখে বলে, মামা ফুচকা এই বক্সে দেবেন।
ঝাল কম দেবেন। আইমি ওপাশ থেকে বলে, না আদি বেশি ঝাল, বেশি টক, প্লিজ প্লিজ। আদি বারণ করে, না ইমি, তুমি অত ঝাল সইতে পারবে না, জেদ করো না। আইমি কণ্ঠস্বর নরম করে বলে, আচ্ছা। আদি হেসে দেয়, বলে, এই ইমি রাগ করেছ? আইমি বলে, না না, রাগ করিনি। আদি হাসে, বলে, আচ্ছা আপনি যেটা বলবেন সেটাই হবে, বেশি বেশি ঝাল হবে। আইমি হেসে দেয়, বলে, মেনি মেনি থ্যাঙ্কস আদি। আদি মাথা চুলকায়, বলে, ইমির কথা কি করে ইগনোর করতে পারে আদি? ইমি যা বলবে আদি তাই করবে। আদি তো ইমির জন্য। নীরা অর্পির হাসির আওয়াজে কারণে আদি ফোন রেখে দেয়। পকেটে ফোন ঢুকিয়ে রেখে বামপাশে তাকাতেই চোখ পড়ে একটি মেয়ের দিকে। মেয়েটি পায়ের আঙুল দিয়ে মাটিতে আঁকিবুকি করছে। জুতোজোড়া খুলে ফেলেছে, মাথা নিচু করে চোখবন্ধ করছে আবার চোখ খুলছে। ফুচকার অর্ধেক খাওয়া প্লেটটি পাশে রাখা। আদি ভ্রুকুচকে তাকায় ঈশার দিকে। মেয়েটি এমন করছে কেন? নীরা অর্পি ছুটে গেল ঈশার দিকে। ঈশা মুখ তুলে তাকালো। নীরা অর্পি ভড়কে গেল। অর্পি ভয় পেল। ঝাল কি বেশি হয়েছে? ঈশার পুরো মুখ ঘেমে উঠল। সে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে দাঁড়িয়ে পড়ল। নীরা অর্পিকে বলল, তোরা ধীরে সুস্থে আয় দোস্ত, আমাকে যেতে হবে, তোরা খেয়ে নে। অর্পি বোতল এগিয়ে দেয়। ঈশা নেয় না। নীরা অবাক হয়ে বলে, দেখ চোখ দিয়ে কিভাবে পানি পড়ছে, পানি খা, একটু বস, তারপর না হয়। ঈশা তাড়াতাড়ি পুরো মুখ মুছে নেয়। বলে, ওই ঝাল লাগলে একটু আধটু এমন হয়, চিন্তা করিস না, আমি আসি, তোরা সাবধানে যাস। নীরা অর্পি হতভম্ব হয়ে তাকায় ঈশার দিকে। এ মেয়েটা কি, পানিটাও খেল না। ঈশা লম্বা লম্বা পা ফেলে হাঁটল। কারো কথা শুনল না। পুরো মুখ আবার ঘেমে উঠল। কারো দৌড়ে আসার আওয়াজ শোনা গেল পেছনে। টিস্যু এগিয়ে দিল আদি। বলল, মুখ মুছে নিন। ঈশা দাঁড়াল না, টিস্যুটাও নিল না, শুধু লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগল। আশেপাশে তাকিয়ে রিকশা খুঁজতে লাগল। রিকশা পেল না। আদি গাড়িতে উঠে বসে পড়ল। ঈশার সামনে গিয়ে বলে, উঠে বসুন। ঈশা দাঁড়ায় না তারপরও। আদি অবাক হয়, এই মেয়েটি কি তার কথা শুনতে পাচ্ছে না? আদি গাড়ির হর্ন বাজায়। বলে, কি সমস্যা? উঠতে বলেছি। ঈশা জবাব দেয় না। হাঁটে, হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে যায়। দাঁড়িয়ে পড়ে। আদি তাকে কথা শোনায়। পানির বোতল এগিয়ে দেয়। বলে, পানি খেয়ে উঠে বসুন। এত রং তামাশা ভালো লাগে না। বন্ধুর বোন তাই হেল্প করছি। এখন রিকশা পাওয়া টাফ। উঠুন। ঈশা কিছুটা দূরে দৃষ্টি নিক্ষেপ করে। কালো গাড়ি থেকে মাথা বের করে তাকালো তার দিকে কেউ একজন। ভয়ে তার বুক কেঁপে উঠল। কানে বেজে উঠল একটি ডাক, আম্মমা। চোখে ভেসে উঠল খিলখিল করে হাসা একটি মুখ। তার চোয়াল শক্ত হয়ে এল। কালো গাড়িটির ভেতর বসা লোকটি তাকে সতর্ক বাণী দিল। আদির মাথায় রাগ চড়ে বসল। সে রেগে গর্জন করে উঠল। বলল, উঠবেন কি উঠবেন না? আপনার সাথে আমার কথা আছে। উঠুন। ঈশা রক্তিম চোখে তাকায় আদির দিকে। রোষানলে দগ্ধ হয়ে চেঁচিয়ে উঠে। বলে, কি চাই আপনার? এত নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখিনি। আপনাদের মতো মানুষকে আমি ঘৃণা করি। নির্লজ্জ কোথাকার। একা পেয়ে যা ইচ্ছে তাই করতে ইচ্ছে করছে তাই না? নেক্সট টাইম থেকে এভাবে পিছু নিলে খুব খারাপ হবে। পাবলিক ডেকে এনে মেরে রাস্তায় ফেলে রাখব। লজ্জা হয় না? বারবার বলেছি, কিন্তু আপনি আমার কথা শুনছেন না। এত নির্লজ্জ, বেহায়া মানুষও হয়? ঘেন্না হয় আমার। ছি। আদি হতভম্ব হয়ে যায়। কোনো কথা বলতে পারে না। এ মেয়েটা তাকে নির্লজ্জ বলল? সে নির্লজ্জ? এত বড় দুঃসাহস? ঈশা হাঁপিয়ে উঠে। ঘন ঘন শ্বাস নেয়। গাড়ির সিটে বসে থাকা ছেলেটির দিকে তাকিয়ে বলে, আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে আমার সহ্য হয় না। আপনার সাথে আমার কি? আপনি কি হন আমার? লজ্জা থাকলে আর কখনো আমার সামনে আসবেন না আপনি। খালি রিকশা যেতে দেখে ঈশা দৌড়ে যায়। রিকশাতে উঠে বসে। বলে, মামা একটু তাড়াতাড়ি যান। তার গলার কণ্ঠস্বর ক্ষীণ। রিকশাচালক অবাক হয়ে রিকশা চালাতে মনোযোগ দেয়। রক্ত টগবগ করে আদির মাথায়। সে গাড়ি ঘুরিয়ে নেয়। গাড়ি চালায় জোরে। মাঝরাস্তায় যেতে না যেতেই গাড়ি থামায়। ফোন রিসিভ করে কানে দেয়। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। আদি ফুচকা নিয়েছ? কোথায় তুমি? আদি ফোন কানে নিয়ে বসে থাকে। মারাত্মক ভুল হয়ে গেছে। বক্সটা সে নিতে ভুলে গেছে। রিকশায় বসা ঈশা ডুকরে কেঁদে উঠে।
এসব আর তার সহ্য হচ্ছে না। আর কত ভয়ে ভয়ে দিন কাটাবে সে? আর কত সহ্য করবে এসব অন্যায়? ফোন বেজে উঠে তার। ফোন কানে দেওয়ার সাথে সাথে কানে বেজে উঠে। গ্রেট, দারুণ কাজ করেছ, মনে থাকে যেন। ঈশা ঘৃণাসহিত ফোনটা কেটে দেয়। কোনোমতে বাসায় গিয়ে পৌঁছে সামনে এসে পড়া ছেলেটিকে দেখে সে হামলে পড়ে। রিপ কিছু বুঝে উঠার আগেই ঈশা ঝাপটে জড়িয়ে ধরে তাকে। সে অবাক হয়ে যায়, বলে, ইস্যু কি হয়েছে? ঈশা কাঁদতে কাঁদতে ভিজিয়ে দেয় রিপের বুক। এলোমেলো ভাবে বলে, রিপদা, আমি আবারও অন্যায় করেছি। আবারও আমার নিজের ক্ষতি করেছি। আমি নিজ হাতে আমার আপনজনদের দূরে ঠেলে দিয়েছি। আমি কারো ভালোবাসার পাওয়ার যোগ্য নই রিপুদা। আমার কপালে কেন সুখ সয় না রিপুদা? আমার কি দোষ? আমার ভালো থাকতে ইচ্ছে করে রিপুদা। আমার সুখে থাকতে ইচ্ছে করে। আমার আর ভালো লাগছে না এসব। একটুও ভালো লাগছে না। ঈশার কান্নার আওয়াজ শুনে বসে থাকা পরি কেঁদে ওঠে। ডাকে, আম্মমা, রিইউ। রিপ কিছুই বুঝে উঠতে পারে না। শুধু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমি ভালো রাখব, তুই ভালো থাকবি, কাঁদিস না আর। আমাকে বলকে কি বলেছে? পরি কেঁদে উঠে ভা ভা করে। ঈশা ছেড়ে দেয় রিপকে। পরীর সামনাসামনি গিয়ে বসে। পরি ভয়ে ভয়ে থাকায় ঈশার দিকে। তারপর পরি ঈশার গলা জড়িয়ে ধরে। গালের সাথে গাল লাগিয়ে রাখে কিছুক্ষণ। তারপর ঈশার গাল ভিজিয়ে দিয়ে ডাকে, আম্মমা। ঈশা চোখের জল ছেড়ে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে। বুকের সাথে চেপে ধরে। এই ছোট্ট মেয়েটি তার সন্তান। তার একমাত্র মেয়ে। তার আর ডক্টরের ভালোবাসার প্রতীক। সে পারেনি নিজের সন্তানকে নিজের কাছে রাখতে। সে ভালোর জন্য দূরে ঠেলে দিয়েছে মেয়েকে। সে আজ মা ডাকে অন্য কাউকে, বাবা ডাকে অন্য কাউকে। তার কষ্ট হয় তখন, খুব কষ্ট হয়। তার খুব করে বলতে ইচ্ছে হয়, এই মা, তুই শুধু আমাকেই মা ডাকবি। তোর বাবা আছে, ডক্টর আদি চৌধুরী তোর বাবা। আমি তোর মা, আমাকে একটিবার মা বলে ডাক। শুধু একটিবার। আদি গাড়ি চালায় ফুল স্পিডে। চৌধুরী বাড়ির সামনে গাড়ি দাঁড় করাই। ধীর পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে পড়ে। আলিয়া দৌড়ে আসে তাকে দেখে। বলে, আদি, আজকে ইমির বাসায় যাওয়ার কথা ছিল না? যাওনি? শপিংয়ে যাবে বলেছিলে না? আদি পুরোটা সময় চুপ থাকে। কিছু বলার প্রয়োজন মনে করে না। কি বলবে সে? সে আজ একটা বাইরের মেয়ের কাছ থেকে অপমানিত হয়ে এসেছে। এই মেয়েটা তাকে নির্লজ্জ বলল, তাকে বেহা বলল। এত এত কথা তাকে বোধহয় আজ অবধি কেউ শোনায়নি। কিন্তু তারপরও সে ভয়ঙ্করভাবে রেগে যেতে পারছে না। কিসের এত দেমাক মেয়েটির? মেয়েটির এমন কি আছে যার জন্য আদি চৌধুরী অমন একটা মেয়ের জন্য পাগল হয়ে যাবে? তার পেছনে ঘুরঘুর করবে? এই প্রশ্নগুলোর উত্তর তো আদির নিজের কাছেও নেই। সে নিজের রুমে চলে গেল। আলিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। আদি এত চুপ কেন? রুমে ঢুকে সে বিছানায় বসল। কি থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। মেয়েটাকে তো সে সাহায্য করতে গিয়েছিল। এত এত কথা শোনানোর মানে কি? আদি মেয়েটার চাইতে নিজের উপর বেশি রেগে যাচ্ছে। সে কেন তখন মেয়েটাকে দুটো কথা শোনাতে পারেনি? বিছানার একপাশে বসানো পুতুলটি, তাতে চোখ পড়ল আদির। সে হাত দিয়ে টেনে সেটিকে তার সামনে বসাল। অনেকক্ষণ সময় নিয়ে সেটিকে দেখল। হঠাৎ তার কিছু একটা মনে পড়ল। সে দ্রুত গতিতে তার ওয়ার্ড্রোবের কাছে গেল। অ্যালবামটি হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাল। ছবি ছাড়া সে যখন কিচ্ছু পেল না তখন ছবিগুলোর দিকে চোখ গেল। ছবিতে থাকা মেয়েটির মাথা তার কাঁধে, বাহু জড়িয়ে কি সুন্দর করে মেয়েটি হাসছে। এটিই ইমি। আদি ছবিটা অ্যালবাম থেকে খুলে নেয়। হাসিমাখা মুখটির দিকে সে চেয়ে থাকে। ইমি সুন্দর, অপূর্ব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। কিন্তু এই সুন্দর কোনোভাবেই আকৃষ্ট করছে না আদিকে। সে কেন চেষ্টা করেও মুগ্ধ হতে পারছে না? দৃষ্টি স্থির রাখতে পারছে না? এত বিব্রতভাব কেন? কেন এত আড়ষ্টতা? ছবিটা খানিকক্ষণ দেখে সে রাখতে যায়। চোখে পড়ে আরও একটি চিরকুট। ছবির নিচেও চিরকুট। আদি তাড়াহুড়ো করে সামান্য উত্তেজিত হয়ে বের করে সেই চিরকুট। ভাঁজ খুলে গুটি গুটি হাতের সেই লেখাগুলো চোখে পড়ে। তাতে লেখা, মিষ্টির জন্য টেডিবিয়ার এনেছেন তো ডক্টর? আদির অবাক হয়ে পুতুলটির দিকে তাকায়। এটির কথা বলেনি তো মিষ্টি? বাকি ছবিগুলোর ভাঁজে আরও চিরকুট পাওয়ার আশায় আদি সব ছবিগুলো বের করে। তার অনুমান ঠিকই হয়। একটি একটি চিরকুট বেরিয়ে আসে ছবির নিচ থেকে। চাপা উত্তেজনা কাজ করে আদির মধ্যে। একটি একটি চিরকুট হাতে নিয়ে সে চোখ বুলায়। ডক্টর, আপনি যদি সত্যিই মিষ্টির খোঁজ পেতে চান তাহলে এক মন কেমনের বৃষ্টিতে মাঝরাস্তায় গিয়ে দাঁড়াবেন।
কিংবা বকুলতলায় কোনো না কোনো ভাবে হয়তো মিষ্টির সাথে দেখা হবে কিংবা আপনি তাকে অনুভব করতে পারবেন। আদি কোনো কিছু ভেবে উঠতে পারে না। উত্তেজনা তার তীব্র থেকে তীব্রতর হয়। সে আবার চোখ বুলায়। আপনি কি এখন আর পায়েস খান না ডক্টর? শুনেছি আপনি নাকি মিষ্টি ভালোবাসতেন না, ঝাল খেতে পছন্দ করতেন। মিষ্টির সাথে সাথে মিষ্টি খাওয়াও ভুলে গেছেন আপনি? তাহলে সেই সময় কেন এত ভালোবেসেছিলেন ডক্টর? এটা কি সত্যিই ভালোবাসা ছিল, নাকি এই অসহায় মেয়েটিকে ফাঁদে ফেলেছেন? ভালোবাসার লোভ দেখিয়ে আপনি আমার সাথে অন্যায় করেননি তো? আদির হাত কেঁপে উঠে। সে ঘন ঘন শ্বাস নেয়, বিড়বিড় করে উচ্চারণ করে, অন্যায় কেন হবে? আমি সত্যিই ভালোবেসেছি নিশ্চয়। কিন্তু মিষ্টি যদি এতই ডক্টরকে ভালোবাসে তাহলে সে অন্য কারো সাথে সংসার, অন্য কাউকে বিয়ে? না, সে তো অনেক আগে থেকেই বিবাহিত ছিল। তাহলে ভালোবাসার প্রশ্ন কেন আসছে? একটা বিবাহিত মেয়েকে কি করে? মা আর বাবা তাকে মিথ্যে বলেনি তো? প্রশ্ন ঘুরপাক খায় আদির মাথায়। সে আবার চিরকুটগুলোতে চোখ বুলায়। আপনি জানেন ডক্টর, আমার প্রত্যেকটা রাত নির্ঘুম কাটে। কারণ হুট করে কেউ একজন আমার মাথার ছোট্ট বালিশে এসে মাথা রাখে না, বলে না, মিষ্টি আমিও এভাবে ঘুমোই। তার উষ্ণ নিঃশ্বাসের আওয়াজ তো আমার ঘুমের ঔষধ ছিল। ঔষধটাও নেই, আমার চোখে ঘুমও নেই। কেউ আচমকা ঘুমের মাঝে আমাকে বুকে টেনে নেয় না। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে কেউ বলে না, মিষ্টি তুমি এভাবে ঘুমো, এটা তোমার পানিশ। কারো উষ্ণ চুম্বন ঢেউ খেলে না আমার কপালে। আমার ঘুম আসে না ডক্টর। আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আপনাকে দূরে ঠেলে দেওয়ার শাস্তি আমি পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি। এই দেখুন না, আপনি চলে গিয়েছেন মাত্র কয়েকদিন হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি আপনাকে কতদিন দেখি না, কতকাল দেখি না, কতকাল ছুঁই না। আপনার রাগগুলোকে আমি খুব মিস করি ডক্টর। আপনার অভিমানী চোখগুলোকে আমি মিস করি। আপনার মুখের মিষ্টি ডাকটাকে আমি খুব মিস করি। আপনার মুখের সেই ভালোবাসি শব্দটাকে আমি খুব মিস করি। আমি আপনাকে খুব খুব মিস করছি ডক্টর। আপনার কি মনে পড়ে না মিষ্টিকে? এ কেমন শাস্তি ডক্টর? আমার কষ্ট হয়, কষ্ট হচ্ছে। আপনি কি কখনো ছুটে আসবেন না এই মিষ্টির কষ্টগুলো লাঘব করে দিতে? ভালোবাসি শব্দটা কি শুধু মুখের কথা ছিল? কখনো কি ভালোবাসেননি আমায় আপনি? আদির মনে হলো এই চিরকুটের লেখা শেষ না হলেই ভালো হতো। বাকি চিরকুটগুলো আজ সে আর পড়বে না। সেগুলো সে খুব যত্নে রেখে দিল অ্যালবামের পাতায়। এত আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো মিষ্টি লিখল ডক্টরের উদ্দেশ্যে। প্রশ্নও ছুড়ল, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো কোনো অপশন রাখল না। আদি চিন্তিত ভঙ্গিতে বসে থাকে অনেকক্ষণ। আচ্ছা, যদি উত্তর দেওয়ার অপশন থাকত, যদি চিরকুট মিষ্টির কাছে পাঠানো যেত তাহলে সে কি লিখে পাঠাত? আদির চাপা উত্তেজনা বেড়ে যায়। সে খাতা কলম নিয়ে বসে গুটি গুটি হাতে লিখে ফেলে, ডক্টর আপনাকে আজও ভালোবাসে মিষ্টি। পরক্ষণে নিজের হাতের লেখা দেখে সে নিজেই চমকে যায়। এটা কি লিখল সে? যদি ইমি এসব দেখত এখন? ভেতর থেকে বিদ্বেষী শতার্তিক্ত কথা বেরিয়ে এল। এসব কি উল্টাপাল্টা লিখছ আদি? তোমার জীবনে ইমিই সত্যি, ইমিই শুরু, ইমিই শেষ। তুমি ইমিকেই ভালোবাসো। আদি মাথা ঝাঁকায়, বলে, হ্যাঁ আমি ইমিকেই ভালোবাসি, অন্য কাউকে না। আফাজ আহমেদের সম্বিত ফিরল দরজার করাঘাতে। চোখের চশমা ঠিক করে তিনি দরজা খুলতে গেলেন। আইমিকে হঠাৎ এতরাতে নিজের রুমে আসতে দেখে তিনি ভড়কে গেলেন। উদ্গ্রীব হয়ে বললেন, কোনো সমস্যা হয়েছে মা? আইমির চোখ শান্ত। সে হেসে বলে, এমনি কি আসতে পারি না বাবা? আফাজ আহমেদ গিয়ে বিছানায় বসেন। বলে, আয়ে, হঠাৎ কি মনে করে? ডক্টর কি বিজি নাকি? আইমি হাসে, বলে, না, কিছুক্ষণ আগেই তো কথা হলো। ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ গল্প করে যাই। ওহহ, এই কথা। চেয়ার পেতে বস। আইমি চেয়ার নেয় না, মেঝেতে হাঁটু ভেঙ্গে বাবার কোলে মাথা রেখে বসে। আফাজ আহমেদ ভড়কে জান মেয়ের এমন কাণ্ডে তার কষ্ট হয়। আইমির যখনই মা বোনের কথা মনে পড়ে তখনই সে বাবার কাছে আসে। আজও কি তার মা বোনের কথা মনে পড়ছে? আফাজ আহমেদ ভয়ে ভয়ে ডাকে, ইমি। আইমি মাথা তুলে তাকায়, বলে, বলো বাবা। আফাজ আহমেদ মুখে হাত বুলিয়ে দেন, বলে, মা বোনের কথা মনে পড়ছে? চেহারা দেখে নিজের ভেতরের কষ্টগুলো বুঝে ফেলায় আইমির গাল বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ে। সে ঝোড়ো করে কেঁদে ডাকে, বাবা। আফাজ আহমেদ অশ্রুসিক্ত নয়নে হাসে, বলে, আমি তোর বাবা, তোর কষ্টগুলো আমি অনুভব করতে পারি।
আইমি ডুকরে কেঁদে উঠে বলে, মা আর বোন থাকলে আমাদের বাড়িটা পরিপূর্ণ থাকত, তাই না বাবা? আমার বিয়ে শুনে তারা কত খুশি হতো, বোনটাও কত খুশি হতো। তুমি জানো আমার মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে, খুব কষ্ট হয় বাবা। পৃথিবীতে কেউ সুখী নয় বাবা, আমিও সুখী নয়। আমার মা নেই, একটা ভাইবোন নেই, এই একাকিত্ব আমার ভালো লাগে না বাবা। মা বোন যদি আবার ফিরে আসতো, আয়মান যদি থাকতো, আমাকে আপু বলে ডাকত, সারাক্ষণ আমার সাথে সাথে থাকত। আফাজ কান্নাহাসিতে ভাসে, বলে, যা কখনোই হওয়ার নয়। তা নিয়ে কেন এত ভাবছিস? তোর কেন একা লাগবে? আমি তো আছি। সবচেয়ে বড় কথা আদি আছে, তোর পৃথিবীটা তাকে ঘিরে হওয়া উচিত। তুই একা কোথায়? আইমি বাবার দিকে তাকিয়ে বলে, আদি কি সত্যিই আছে বাবা? যদি সে থাকে তাহলে আমি তার চোখে আমাকে কেন দেখি না? তার মুগ্ধ চাহনি কেন দেখতে পায় না? তার চোখে আমি আমার জন্য শুধু বন্ধুত্বটা দেখতে পাই, ভালোবাসা নয়। আদি নিজের উপর চাপিয়ে দেয় একটিই কথা, সে আমাকে ভালোবাসে। কিন্তু সত্যিটা তো এই যে, সে আমায় কখনো ভালোবাসেনি, না ভাসে, না ভাসবে। ওর চাওয়া ও নিজেই বুঝে উঠতে পারছে না। আমি এখন কি করব বাবা? আদিকে তো আমি সত্যিই ভালোবাসি। যদি কোনোদিন আমি নিশ্চিত হয়ে যাই আদি আমাকে ভালোবাসে না, তখন আমি কোথায় যাব, কার কাছে যাব? আদি সারাক্ষণ জপে যায় যে সে আমায় ভালোবাসে, কিন্তু তার মন বলে না এই কথা। আমি তাকে ভালোবাসি, তাই আমি বুঝতে পারি। সে অন্যের কাছ থেকে নিজেকে লুকোনোর জন্য বলে বেড়ায় আমাকে ভালোবাসে। কিন্তু নিচে হাসি ঠাট্টার আওয়াজ শুনতে পায় ঈশা। এই ভরসন্ধ্যায় কারা আসর জমালো নিচে? রিপদার গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর একটি পরিচিত গলার আওয়াজ শোনা যাচ্ছে। ঈশা হাতের চিরুনি টেবিলে রেখে চুলগুলো কোনোমতে হাতখোপা করে রাখে। পরি মেঝেতে বসা, খেলছে মিনির সাথে। মিনিকে অদৃশ্য কিছু খাইয়ে দিচ্ছে, আর খিলখিল করে হাসছে। ছোট্ট ছোট্ট আওয়াজ বের করে ডাকছে, মিনননি মাম। মিনি লাফিয়ে লাফিয়ে ডাকে, মাম। পরি ছোট একটি প্লাস্টিকের গ্লাস বাড়িয়ে দিয়ে মিনিকে বলে, মিনননি মাম। মিনি গ্লাসটাতে ঠোকর দেয়। পরি খিলখিল করে হাসে। হাতের বাটি থেকে মুনা যেভাবে ওকে খাওয়ায় সেভাবে অদৃশ্য কিছু একটা আঙুলের মুঠোয় ধরে মিনিকে বলে, মিনননি আম। মিনি তার ছোট্ট হাতে সামান্য ঠোকর দেয়। পরি তাড়াতাড়ি হাত সরিয়ে নেয়। হাত ঝাড়তে ঝাড়তে মিনিকে মারতে চায়। আওয়াজ করে বলে, উফফো। মিনি আরেকটা ঠোকর দিয়ে উড়ে যায়। পরি কাঁদে না, ঈশার দিকে টলমলে চোখের পানি নিয়ে তাকায়। ঈশা যেতে যেতে থেমে যায়। পরি ঠোঁট বাঁকায়, হাতটা দেখিয়ে বলে, ফিপি দুষ্কু। ঈশা আদর করে বলে, মিনননি দুষ্কু দিয়েছে? পরি মাথায় নাড়ায়, ভা ভা করে কেঁদে দিয়ে ঈশার দিকে হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। ঈশা বলে, কিন্তু আমি তো নিচে যাচ্ছি পরি। তোমাকে কি করে নেব? এখানে খেলা করো, আমি এক্ষুনি আসছি। পরি আরও জোরে কাঁদে, যেন তাকে কে মেরেছে। কাঁদতে কাঁদতে চোখমুখ লাল বানিয়ে ফেলে। ঈশা তা দেখে হাসে। পরি আবার ও হাত বাড়িয়ে দেয় ঈশার দিকে। ঈশা তারপর ও কোলে নেয় না, গলার স্বর উঁচু করে ডাকে, ভাবি তোমার মেয়ে কাঁদছে, নিয়ে যাও। মুনা দৌড়ে আসে, ব্যস্ত হয়ে পরীকে কোলে নিয়ে বলে, তোর বর্দা আছে, আর তুই ওকে কাঁদাচ্ছিস? ঈশা চুপ থাকে। পরি গলা জড়িয়ে ধরে মুনার। কাঁদতে কাঁদতে হিচকি উঠে, মাথা তুলে মুনাকে আঙুল দিয়ে ঈশাকে দেখিয়ে দেয়, বলে, মাম্মা ফিপি। মুনা বলে, ফিপি মেরেছে? ঈশা তারপরও চুপ থাকে। মুনা আবার ও জিজ্ঞেস করে, ফিপি কি করেছে? পরি আঙুল দিয়ে দেখিয়ে বলে, দুষ্কু। ঈশা আর চোখে তাকায় পরির দিকে, চোখ লাল করে তাকায়, মনে মনে হাসে। পরি তার ধমক দেখে আরও জোরে কাঁদে। মুনার চুল টেনে ধরে, নখ দিয়ে মুনাকে আঁচড় দেয়। মুনার গালে গাল লাগিয়ে রাখে জোরে ঠেসে। মুনা হেসে কুটি কুটি হয়, এত রাগ মেয়েটার। ঈশা হেসে উঠে, পরির চোখের কাছ গিয়ে হাত দিয়ে দেখিয়ে বলে, একটা দেব। পরি এবার পুরো রুম কাঁপিয়ে কেঁদে উঠে। মুনা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে আমার মায়ের? কে মেরেছে? পরি কাঁদে জোরে, আঙুল দিয়ে দেখিয়ে দেয় ঈশাকে। মুনার গালে কামড় লাগাতে যায়। মুনা হাসতে পরীকে সোজা করে তার দিকে তাকানোর জন্য চেষ্টা করে। পরি সর্বশক্তি দিয়ে চেপে যায় তার ঘাড়ের কাছে। কাঁদতে কাঁদতে ডাকে, ফি পপি। মিনি ডেকে উঠে, মিষ্টি। পরি ব্যাড গার্ল, ব্যাড গার্ল। ঈশা হাসে, পরীকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য মুনার পিছু গিয়ে দাঁড়ায়। হাত দেখিয়ে ফিসফিস করে বলে, খুব খুব মারব। পরি হাত পা ছুঁড়ে এবার গলা ফাটিয়ে কেঁদে উঠে। মুনার মাথায় তার মাথা ঘন ঘন বাড়ি খাওয়ায়।
মুনা নিজে আঘাত পায়, পরিও আঘাত পায়। পরি কাঁদে জোরে জোরে, হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে রিক। গম্ভীর কণ্ঠে বেশ রাগ নিয়ে উচ্চারণ করে, কি হয়েছে? মুনা ভড়কে যায়, আমতা আমতা করে বলে, ওই এমনি মিনির সাথে ঝগড়া হয়েছে। রিক উৎকণ্ঠিত গলায় বলে, আজ কি আবার ও ঠোকর মেরেছে? ব্যথা পেয়েছে? রক্ত এসেছে? মুনা না না করে বলল, না না তেমন কিছু না। পরি রিকের গলার আওয়াজ শুনে মাথা তুলল। রিক পরির চোখমুখ দেখে চোয়াল শক্ত করে মুনার দিকে তাকাল। মুনা মাথা নামিয়ে নিল, বলল, কাঁদলে ওর এমন হয়? রিক গর্জে বলে, তাহলে কাঁদাও কেন? পরি ঠোঁট বাঁকায়, গাল ফুলায়, নাক ফুলায়, ঠোঁট টেনে টেনে বলে, পাপ্পপা দুষ্কু। ঈশা নীরবে হাসে। রিক এগিয়ে যায় পরির কাছে, বলে, কোথায়? পরি হাত বাড়িয়ে দেয়, হাত দেখিয়ে বলে, দুষ্কু। রিক হাত বাড়িয়ে কোলে নেয়। পরি ঝাঁপিয়ে পড়ে। রিক জিজ্ঞেস করে, কে মেরেছে? পরি কিছুক্ষণ চুপ করে থাকে। রিককে জড়িয়ে ধরে, অনেকক্ষণ পর বেশ রাগ নিয়ে ঝেড়ে বলে, ফিপ পপি। কি রাগ, কি ঝংকার মেশানো ডাকটিতে। রিক ভড়কে যায়, বলে, ফিপপি মেরেছে? পরি মাথা দুলায়, ঈশার দিকে একটিবার ও আর তাকায় না। রিক পিঠে হাত বুলিয়ে ঈশার দিকে ফিরে। ঈশা অন্যদিকে তাকিয়ে বলে, নিচে কে এসেছে বড়দা? রিক বলে, রিপের বন্ধুবান্ধব মনে হয়। আমি যাইনি। মুনাকে বলে, মুনা রান্নাঘরে মা বোধ হয় একা। মুনা বেরিয়ে যায়, ঈশাও বেরিয়ে যায় তার পিছু পিছু। পরি রিকের উপর রাগ করে, কেন ঈশাকে বকা দেয়নি? রিকের চুল টানে, দুহাতের তালু দিয়ে রিকের মুখে তবলার মতো আওয়াজ করে মারে। ঠোঁট টেনে টেনে বলে, ফিপপফি দুঃখু পাপ্পপা। রিক হেসে ছোট ছোট হাত দুটোতে আদর করে, বলে, দুষ্কু কোথায়? এগুলো তো আদর ছিল মা। মা কখনো তার বাচ্চাকে দুষ্কু দিতে পারে? পরি ছোট ছোট চোখ করে রিকের দিকে তাকায়। রিকের মুখে মুখে বলে, আম্মমা। হাতথোপা করতে করতে ঈশা নিচে নেমে আসে। মুনার সাথে গায়ের ধাক্কা লাগায় সে বলে, কি হয়েছে ভাবি? মুনা ঈশাকে সাইড করে দাঁড়ায়, বলে, না কিছু না। ঈশা শেষ সিঁড়িতে নিচে নেমে আসে। বামকোনায় সোফায় রিপের সাথে বসে থাকা ছেলেটিকে দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। হাত পা কেঁপে উঠে তার। গায়ের ওড়না ঠিক করে সে মাথা ঢেকে নেয় ওড়না দিয়ে। যখনই ছেলেটি ও রিপের সাথে কথা বলতে বলতে তার দিকে তাকালো তার বেহাল দশা হল। সে না পারল সরে যেতে, না পারল নড়তে। সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু একটা ভেবে দৌড়ে উপরে চলে আসল। রিক আর পরির পিছু পিছু মিনি বেরোতে চাইলে তাদের সবাইকে আবার ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল ঈশা। রিক অবাক হল, জিজ্ঞেস করল, কি হয়েছে ইস্যু? ঈশা হাঁপাতে থাকল বুকে হাত দিয়ে। পরি ঈশাকে এভাবে হাঁপাতে দেখে খিলখিল করে ভার কণ্ঠে হাসল। চোখমুখ এখনো লাল, গাল এখনো ভিজে, তার মধ্যে হাসছে পরি। রিকও হাসল, বলল, পরি মজা পেয়েছে? পরি হাত তালি দিল। ঈশা তাকালে পরি রিককে জড়িয়ে ধরল। ঈশার দিকে আর তাকালো না। ঈশা দরজায় খিল দিয়ে মিনির কাছে গিয়ে মিনিকে খাঁচায় বন্দি করল। মিনি ডানা ঝাপটে ঝাপটে বলল, মিষ্টি ব্যাড গার্ল। ব্যাড গার্ল। রিক জিজ্ঞেস করল, কি হয়েছে, বন্দি করলি কেন? ঈশা ফিরল রিকের দিকে, ৭-৫ না ভেবে বলল, ডক্টর আদি চৌধুরী রিপদার বন্ধু এসেছেন, দেখলাম। রিক যেন এমন অপ্রত্যাশিত কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। তার হাতের বাঁধন জোরাল হয়। পরিকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে, বলে, কখন? ঈশা মাথা নামিয়ে বলল, জানি না। রিক অভয় দিয়ে বলল, কোনো সমস্যা নেই। এভাবে বলার কি আছে? রিক বেরিয়ে যায় রুম থেকে। পকেট থেকে ললিপপ বের করে পরিকে দেয়। পরি ললিপপ হাতে নিয়ে দীর্ঘ চুম্বন বসায় রিকের গালে। খিলখিল করে হাসে। ঈশার বারণ শোনে না রিক। মিনি খাঁচার ভেতর ডানা ঝাপটায়, ডাকে, মিষ্টি, পরি। ঈশা গুটি গুটি পায়ে হেঁটে উপরে দাঁড়িয়ে নিচে তাকায়। নিজেকে আড়াল করে দাঁড়ায়, হেসে হেসে কথা বলা মানুষটাকে লুকিয়ে দেখে। রিক নিচে নেমে আসে পরিকে নিয়ে। আদি চোখ তুলে তাকায় রিকের দিকে, কুশলাদি বিনিময় করে। রিক আদিকে দেখে পুরোপুরি অবাক হয়। এই কি সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটি? আকাশপাতাল তফাতে। আদি হেসে পরিকে ডাকে, হেই প্রিন্সেস। পরি মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে ললিপপের উপরে চকচকে কাগজটি খুলতে সে ব্যস্ত। ঠোঁট দুটো ফুলানো। আদি সাড়া না পেয়ে বলে, বিজি। রিপ হেসে উঠে, বলে, আমার মাকে ডিস্টার্ব করিস না তো, কাজ করছে। রিকসহ আদিও হেসে উঠে। রিক এগিয়ে যায় রান্নাঘরের দিকে।
তালহা বেগম অসহায় হয়ে তাকায় রিকের দিকে। শান্ত হয়ে বলে, কি দরকার ছিল বলতো আব্বা? রিক হাসে, বলে, রক্তের সম্পর্কটাকে দেখলে শুধু মা, আমার ভালোবাসাটাকে দেখলে না। কেন এত ভয় পাও? পরি আমার মেয়ে, আমার ভালোবাসার জোর আছে। পরি কখনো আমাকে ছেড়ে যাবে না। এটা আমার জেদ নয় মা, এটা আমার বিশ্বাস। আমার পিচ্ছি মায়ের উপর আমার অগাধ বিশ্বাস। সে আমাকে ছাড়া অন্য কাউকে পাপা ডাকবে না কখনো। পরি ললিপপের উপরে চকচকে কাগজ খুলে ফেলে অবশেষে রিকের গালে লালা লাগিয়ে দিয়ে বলে, পাপ্পপা লিলি। মুনা তার ছলছলে চোখ আড়াল করে ঘুরে দাঁড়ায়। তালহা ও আড়াল করে তার চোখের নোনা জল। মনে মনে প্রার্থনা করে তার ছেলেটার বিশ্বাস যাতে কখনো ভেঙে না যায়। পরি যাতে তাকে কখনো ছেড়ে না যায়। রিক হেসে দেয় পরির কথায়। বলে, লিলি না মা ললি। পরি ললিপপ দিয়ে রিকের নাকে বাড়ি মারে। ঠোঁট টেনে বলে, না না লিলি। রিক কান্না না করার জন্য তাড়া করে বলে, হ্যাঁ হ্যাঁ লিলি, লিলি। পরি হাসে ঠোঁট এলিয়ে। অপূর্ব সুন্দর সেই হাসি। মায়া, সোহাগ, আদর ঝরে পড়ে সেই হাসিতে। রিক সরিয়ে দেয় তার কপালের চুল। দীর্ঘ চুম্বন এঁকে দেয় মেয়ের কপালে। আদি উঠে দাঁড়ায়। বলে, আমাদের বাসায় যাবি কিন্তু। প্রিন্সেসকে ও নিয়ে যাবি। রিক বলে, ঠিক আছে। কিন্তু রাতে খেয়ে গেলে ভালো হতো। আদি ঘড়ির টাইম দেখে বলে, কেউ যদি খাবারে বিষ দিয়ে মেরে ফেলে। আমি ভাই মরতে চাই না। রিপ অবাক হয়। ঈশা দ্রুত চেপে যায় পিলারের পেছনে। ছি, এই লোকটা তাকে কখন দেখে নিল? কত বড় কথাই না বলে দিল। মারব কেন? সেই নিজেই তো আমাকে মেরেছে। রিপ অবাক হয়ে বলে, কি আবোলতাবোল বকছিস আদি? মাথা খারাপ? আদি হাসে। রিপের পিঠ চাপড়ে বলে, বুঝবি না। রিপকে অবাক করে দিয়ে আদি উপরে তাকায়। রিপও তার সাথে সাথে উপরে তাকায়। দেখা যায় ওড়নার কিছুটা অংশ। রিপ হেসে বলে, ঈশা মনে হয়। আদি ঠোঁট গোল করে বলে, ওহ হহ। কথা বলতে বলতে আদি এগিয়ে যায়। জহির মিয়া পত্রিকা দিয়ে রাখে মুখের সামনে। আর ভালো লাগছে না এসব? এই ছেলেটা কেন আবার সামনে আসছে? আদি বেরিয়ে যাওয়ার আগে কারো ডাকে পিছু ফিরে। পরি রিপকে ডাক দেয়, রি। রিপ হাসে। কাছে গিয়ে রিকের কোল থেকে পরীকে নিয়ে নেয়। আদির সাথে বাইরে যেতে যেতে বলে, রিই নয়, বলো রিপ। পরি ডাকে, ইপ। রিপ আবার বলে, বলো চাচ্চু। পরি বলে, চুচু। আদি হেসে উঠে। রিপ রাগ করে বলে, চাচ্চু ডাকো মা। পরি বলে, চুচুমা। আদি হো হো করে হেসে উঠে। পরিও খিলখিল করে হেসে উঠে। রিপ গাল ফুলিয়ে তাকায় পরির দিকে। পরি আদি দুজনই হাসে। দুজনের হাসির আওয়াজ কম্পন তুলে খান বাড়ির সদর দরজায়। ঈশা দৌড়ে নিচে নেমে আসে। রিপ আর আদি হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ঈশা সদর দরজা দিয়ে উকি দেয়। আদি আর পরির হাসি ভেসে আসে তার কানে। চোখে জল টলমল করে উঠে। বুকে ব্যথা হয়। আদি গাড়িতে উঠে বসে। পরির দিকে তাকায় না। প্রয়োজন মনে করে না। রিপকে বিদায় জানিয়ে গাড়ি ছেড়ে দেয়। কিছুদূর যেতে না যেতেই আবার গাড়ি পিছু ঠেলে রিপ আর পরির সামনে আসে। পরির দিকে তাকিয়ে হাত নেড়ে বলে, বাই প্রিন্সেস। পরি এই প্রথম ভালোভাবে তাকায় আদির দিকে। আদিও তাকায়। পরি হাত তুলে, কি বলবে মনে করতে নানা পেরে রিপের মুখের দিকে তাকায়। রিপ বলে, টাটা বলো মা। পরি হাত নেড়ে বলে, তাতা। আদি হাসে। পরির গাল ধরে আদর করতে মন চেয়েছিল। পরে নিজের মনের এই বাজে আবদারকে সে নিজেই অগ্রাহ্য করে দিল। গাড়ি ছেড়ে দেয়। চলে যায় বহুদূর। পরি তাকিয়ে থাকে। গাড়ি যখন ধোঁয়াশা হয়ে যায় পরির রাগ হয়। তাকে কেন নিয়ে গেল না গাড়িতে করে? সে গাড়িতে চড়বে। সে ঠোঁট বাঁকাল। রিপ জিজ্ঞেস করল, কি হয়েছে মা? পরি ঠোঁট টেনে গাড়ি যেদিকে গেল সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বলল, অত্যত। রিপ আদর দিল। বলল, গাড়ি? পরি মাথা দুলাল। রিপ বলল, আমি ছড়াব আমার মাকে গাড়ি। বলতে বলতে দরজার কাছাকাছি আসে। ঈশাকে ডেকে বলে, ইস্যু পরীকে নেত। ঈশা বলল, অ্যাডভোকেট সাহেব কি বেরোবেন? রিপ মাথা দুলাল। বলল, হ্যাঁ, খুব ইমার্জেন্সি। ঈশা বলল, কিন্তু এখন কেন? রিপ বলল, কাজ আছে। পরীকে নে। পরি যেতে চাই না ঈশার কোলে। ঈশা নিয়ে নেয়। বলে, মা রাগ করেছে? পরি ঈশার দিকে তাকায়। ওই বাইরে রাস্তার দিকে দেখিয়ে বলে, ফিপপফি অত্যত। ঈশা গলা উঁচিয়ে বলে, কি হতো? পরি মাথা দিয়ে ঈশার মাথায় বাড়ি খায়। বলে, ও তো, রি। ঈশা মাথা উপর নিচ করে বলে, গাড়ি? পরি মাথা নাড়ে। ঠোঁট টেনে বলে,
রি। ঈশা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ে বাইরে। বাড়ির গেট বন্ধ করার আগে দেখতে পায় কালো গাড়ির কাচ ভেদ করে আসা মুখটিকে। তার বুক কেঁপে উঠে। পরীকে সে চেপে ধরে। পরী আওয়াজ করে বলে, দুষ্কু। ঈশা তার ওড়না দিয়ে পরীকে ডেকে নেয়। বুকের সাথে চেপে ধরে। কালো গাড়ির ভেতরে থাকা লোকটি ফোন কানে দেয়। সাথে সাথে ঈশার হাতে থাকা ফোনটি বেজে ওঠে। শোনা যায় পুরুষালী কণ্ঠস্বর। ভেসে আসে ঘৃণিত শব্দমালা। আদি এখানে, সেটাও তোমার দোষ। এত নির্লজ্জ মেয়ে আমি দেখিনি। আদিকে এখানে পর্যন্ত নিয়ে এসেছ তুমি? কোলে থাকা মেয়েটিই কি তোমার ভাইয়ের মেয়ে? নিজের সন্তানকে মেরে ভাইয়ের মেয়েকে আগলে রাখছ? যদি এই মেয়েটাকেও বাঁচিয়ে রাখতে হয় তাহলে আদির থেকে 100 হাত দূরে থাকবে। দূরে রাখবে আদিকে, না হলে এই মেয়েটাও শেষ। এত অনুতাপ কোথায় রাখবে? ঈশার বুক কেঁপে উঠে। সে কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করে, আপনি মারবেন আর আমি আপনাকে ছেড়ে দেব ভেবেছেন? আইন আদালত কি নেই দেশে? অন্যায় করে কেউ কখনো পার পায় না। ফোনের ওপাশ থেকে লোকটি হাসে। বলে, আইন আদালত তো পড়ে, আগে তো মারব, আগে তোমার ভাইয়ের মেয়ে মরবে। ভেবে দেখ, বাড়িটির দিকে একটিবার ফিরে দেখো এই মেয়েটি ছাড়া বাড়িটা কতটা অসহায়, অন্ধকার, নিষ্প্রাণ। ঈশার সাথে সাথে ফিরে তাকায় বাড়িটির দিকে। সত্যিই তো পরী ছাড়া এ পুরো বাড়িটা অন্ধকার, নিষ্প্রাণ। বাড়িটা হাসবে না, বাগানের ফুল ফুটবে না, খিলখিল করে পুরো বাড়ি কেউ মাতিয়ে রাখবে না, গালের সাথে গাল কেউ ডেকে উঠবে না, আম্মমা। ঈশা হু হু করে কেঁদে দেয়। পরী চোখ পাকিয়ে দেখে ঈশার কান্না। সে ভেবে নিল সে মাথা বের করেছে সেজন্য ঈশা কাঁদছে। সে আবার ঈশার বুকে চেপে গেল। ঈশার বুকে মাথা রেখে ডাকল, আম্মমা। ঈশা আওয়াজ করে কেঁদে দেয়। ফোনের ওপাশের লোকটি হাসে। বলে, কষ্ট হচ্ছে? আরেহ এখন কেঁদো না, আগে মারি তারপর কেঁদো। এভাবে চোখের পানি শুকিয়ে কোনো লাভ আছে? ঈশা কান্নার আওয়াজ থামিয়ে অনুরোধের সুরে বলে, না দয়া করুন, মারবেন না ওকে, চেষ্টা করবেন না। আমি চাই না আপনার ছেলেকে। সে আজ নিজ থেকেই এসেছে। আমার কাছে নয়, রিপদার কাছে এসেছে। উনি আমাকে চেনে না। আপনি মারবেন না আমার পরীকে। দোহাই লাগে আপনার। আপনারা কেন এত পাষাণ? আপনার বড় ছেলেকে আল্লাহ এজন্যই কোনো সন্তান দেয়নি। আপনাদের নিষ্ঠুরতার কারণে আপনাদের পরিবারে কোনো সন্তান আসছে না। আপনারা এর ফল পাবেন। উপরওয়ালা কাউকে ছাড় দেন না। ফোনের ওপাশের লোকটি ধমক দিয়ে চুপ করিয়ে দেয় ঈশাকে। বলে, বেশি কথা বললে এখনই মেরে দেব দুটোকে। দুর্বল জায়গায় হাত পড়ল লোকটির। চোয়াল শক্ত হয়ে এল। গাড়ি ছেড়ে দিল। ঈশার উপর একরাশ ক্রোধ আর ক্ষোভ নিয়ে গাড়ি চালালো এলোমেলো। ঈশা বুকে চেপে ধরল পরীকে। বলল, আমি তোকে সেদিন কেন মেরে ফেলিনি? এখন তোর মৃত্যু মানে খান বাড়ির প্রত্যেকটা মানুষের মৃত্যু। আগে মেরে ফেললে কিচ্ছু হতো না। এখন কি করে মারব আমি তোকে? কি করে মারতে দিতে পারি তোকে? শোন, যদিও তুই মরে যাস তার দায়ী ডক্টর আদি চৌধুরী। আমি নই। তোর মা নয়, তোর সো কোল্ড বাবা, ডক্টর আদি চৌধুরী। পরী পিটপিট করে তাকায় ঈশার দিকে। প্রশ্ন করার মতো করে বলে, ফিফি বাবব্বা। কেটে গেল কতগুলো দিন। তার মধ্যেই ঘটল বিরক্তিকর সব ঘটনা। ঈশা যতবার চায় ওই লোকটি থেকে পালিয়ে থাকতে ততবার তাকে মুখোমুখি হতে হয় লোকটির সাথে। কলেজ গেইটে, ফুচকার দোকানে, রাস্তায় রিকশা ডাকার সময়, কলেজ যাওয়ার পথে ফেরার পথে। আশ্চর্যজনক হলেও আদি সেদিনের কথা মনে রেখে দিয়েছে। ঈশার সাথে যেচে কথা বলেনি একদিনও। ঈশার দিকে সরাসরি তাকায়ও নি। ঈশা মনে মনে শুকরিয়া জানাল। হাফ ছেড়ে বাঁচল। লোকটি অন্তত তাকে তো আর ফলো করছে না। কিন্তু তারপরও দেখা হয়ে যাচ্ছে বারবার। ঈশার বিরক্তি চরম পর্যায়ে। কিন্তু লোকটির উপর রাগ দেখানোর কোনো কারণ না থাকায় রাগও দেখাতে পারছে না। সেদিন ও তো পাশ কাটিয়ে চলে গেল। গাড়ি নিয়ে চলে গেল। অসহ্য। ঈশার বিরক্তি বাড়ছে তরতর করে। সাথে ভয়। ফোন করে বারবার ওই লোকটির সতর্কবাণী শুনতে হচ্ছে তাকে। সে কি ইচ্ছে করে ওই লোকটির সামনে এসে পড়ছে? লোকটির সাথে আচমকা দেখা হয়ে যাচ্ছে। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসলেও চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তা। হাতে তার ফোন। ফোনের লাইট জ্বলছে। ভয়ে ভয়ে দ্রুত গতিতে সে হাঁটছে। বরদা আর রিপদা বাসায় ফেরার আগেই তাকে বাসায় ফিরতে হবে। হাতে ঔষধের পাতা। ঔষধ শেষ হয়ে গেছে তার। পিঠের ব্যথায় আর থাকতে পারছে না। এত যন্ত্রণা তো হওয়ার নয়। কাউকে না বলে সে ফার্মেসির উদ্দেশ্যে হাঁটা ধরল।
শুধু মুনা জানে, মুনা সামলাবে জহির মিয়া আর তালহা বেগমকে। ভিড়ের মাঝে ঈশা বিব্রত বোধ করল ফার্মেসিতে যেতে। তার মুখ ওড়না দিয়ে ঢাকা। তারপরও তাকে চিনে ফেলল এক বৃদ্ধ লোক। বলল, জহির মিয়ার ভাগিনা না? এ সময় তুমি এখানে কেন? তোমার ওই দুই ভাই কই? মাইয়া মানুষ এমন সময় ঘর থেকে বের হয়? ঈশা মাথা নামিয়ে বলল, ঔষধটা জরুরি প্রয়োজন তাই এসেছি কাকা। ঈশা দেখল রাস্তা এপ্রন পরা, বোরকা পরা অনেক মেয়ের হাঁটাচলা। গাড়িতেও দেখা গেল। সে বিড়বিড় করে বলল, এরা মেয়ে না? প্রয়োজনে বের হলেই এদের প্যানপ্যানানি শুরু হয়ে যায়। যত সব। বৃদ্ধ প্রশ্ন ছুড়লেন, তোমার বিয়াশাদি দিতাছে না? এত বড় মেয়ে ঘরে রাইখা কি করবে জহির মিয়া? মা বাপও তো নাই। কয়েকজন লোকও তাতে সম্মতি জানাল। ঈশা তাদের মুখের উপর বলে দিল, আমি বিবাহিত। আবার বিয়ে কেন দেবে? উপস্থিত সবাই হতবাক। বোরকা পরা একটি মেয়েও এসে দাঁড়াল ফার্মেসিতে। ঔষধের জন্য বোধ হয়। ঈশা মেয়েটির পাশে গিয়ে দাঁড়াল। বৃদ্ধ লোক হায় হায় করে বললেন, জহির মিয়া ভাগ্নিরে কখন বিয়া দিল? ব্যাটা তো চুপি চুপি কাজ সারল দেখতাছি। কখন হয়ে বিয়ে হলো তোমার মা? ঈশা মুখ ফিরিয়ে নিল। বিরক্ত হয়ে জবাব দিল, অনেক আগে। আপনারা তো এলাকায় নতুন এসেছেন তাই জানেন না। বৃদ্ধ লোক অবিশ্বাস্য চাহনি দিয়ে ঈশার দিকে তাকালেন। বললেন, 2 বছর হইতাছে এখানে আইসি। তোমার বিয়ে কি তার আগেই হয়েছে? ঈশা মাথা নাড়িয়ে বলল, জি। তো তোমার জামাই কি করে? তুমি শ্বশুরবাড়ি থাকো না? তোমারে তো দেখার মুখে লাগে না যে তুমি বিবাহিতা। ঈশা বিরক্ত হয়। বলে, না আমি শ্বশুরবাড়ি থাকি না। আমার স্বামী বাইরের দেশে তাই আমাকে এখানে রেখেছেন। বৃদ্ধ বললেন, বিদেশে থাকে? তার খোঁজখবর রাখো তো, নাকি অন্য কোথাও সংসার পেতে বসে আছে? ঈশা গলার স্বর খানিকটা উঁচু করে বলে, বাজে কথা বলবেন না। মুখ সামলে কথা বলুন। বৃদ্ধ মন খারাপ করে তাকালেন। মেয়েটা এত বিরক্ত হচ্ছে কেন? নিজের মেয়ের মতো তাই তো জানতে চাইল। দেখতে দেখতে আরও লাইন পড়ল ফার্মেসিতে। মোটা একটা মহিলা এসে ঈশাকে পেছনে পাঠিয়ে দিল। বলল, আমার একটু ইমার্জেন্সি লাগবে। ঈশার পিঠের ব্যথা আরও বাড়তে লাগল। দাঁড়াতে দাঁড়াতে তার পা ব্যথা হওয়ার উপক্রম। সে অন্য ফার্মেসিতে যেতে চাইল। কিন্তু বাকিগুলোতে সবগুলো পুরুষ। তাই আর গেল না, দাঁড়িয়ে রইল। হসপিটালের পাশে এই ফার্মেসিগুলোতে প্রচুর ভিড় থাকে সবসময়। বিরক্তিকর। ঈশার পিঠের ব্যথা ছড়াতে লাগল। সে বলল, এই ভাই আমারটা দিয়ে দিন। শুধুমাত্র একটি ঔষধ। কেউ শুনলি না তার কথা। উগ্র রোষে ফার্মেসির সামনে থাকা গাড়িটা থেকে নামল আদি। কেউ ভুলেও ভাবেনি গাড়িটাতে কেউ বসেছিল। হসপিটালের সুনামধন্য ডক্টর আদি চৌধুরী হঠাৎ ফার্মেসির দিকে এগোতেই লোক সাইড দিল। অনেকেই আদিকে চেনে বলে কুশল সংবাদ জানতে চাইল। ফার্মেসিওয়ালা বললেন, ডাক্তারকে সাইড দিন। মনে হয় কোনো প্রয়োজনে এসেছেন। আদি প্রথমেই মাস্ক খুলল, ছুঁড়ে ফেলল। ঈশা চমকাল, পিছু হটল। এ তো। সবাইকে অবাক করে দিয়ে আদি কেড়ে নিল ঈশার হাত থেকে সেই ঔষধের পাতা। ভ্রুকুঞ্চন করে দেখল সেই ঔষধের নাম। চোখ তুলে তাকালো ঈশার দিকে। ঈশা স্পষ্ট দেখল, ছেলেটির চোয়াল শক্ত। কপাল বেয়ে পড়ছে ঘাম। থরথর করে কাঁপছে ঠোঁট। চকচক করছে চোখ। বুঝা দায় লোকটা কি চাইছে? কেন চাইছে? ঔষধের পাতা দেখানোর সাথে সাথে ঔষধ বিক্রেতা চট করে ঔষধ বের করে দিল আদিকে। জিজ্ঞেস করল, আর কিছু লাগবে ডাক্তার সাহেব? আদি কারো কোনো প্রশ্নের জবাব দিল না। গটগট পায়ে হেঁটে চলে গেল। ঈশার হাত পা কাঁপা থামেনি এখনো। তাকে নিয়ে গুনগুনানি শুরু হয়ে গেল। সে সেসবের তোয়াক্কা না করে আদির পিছু পিছু ছুটল। লম্বা লম্বা ফেলে হাঁটা আদির পিছু দৌড়াতে গিয়ে তার পিঠে খিচে ধরল। সে এক হাতে পিঠ চেপে ধরে বিড়বিড় করে ডাকল, ডক্টর। লোকজন গাড়ির হর্নের আওয়াজে সেই আওয়াজ শোনা গেল না। সে দৌড়াল আদির পিছু পিছু আবারও। আদি একবার ও পিছু ফিরল না। হঠাৎ তার মনে হলো তাদের পিছু নিচ্ছে একটি গাড়ি। হাঁটতে হাঁটতে আদি ঢুকে পড়ল অন্য রাস্তায়। 2-1 লোকের আনাগোনা। গাড়ির আওয়াজ নেই তেমন। চাঁদের জ্যোৎস্নায় আলোকিত রাস্তা। ঈশা জোরে জোরে শ্বাস নিল। দাঁড়াল। আবার দৌড় লাগাল। আদির সাথে পেরে উঠল না। আদি তারপরও হেঁটে যাচ্ছে লম্বা লম্বা পা ফেলে। ঈশা রাস্তার পাশে বাঁকা হয়ে গাছটার সাথে পিঠ এলিয়ে দিল। ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। ঈশা জোরে জোরে শ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ল। গাছটাকে সম্বল বানিয়ে দাঁড়িয়ে রইল। পিঠের ভার ছেড়ে দিল গাছটার উপর। পেছনে পায়ের আওয়াজ না পেয়ে আদি পেছনে ফিরল।
রক্তবর্ণ চোখ নিমেষেই আতঙ্কে পরিণত হল। নীরবে নিঃশব্দে সে খুঁজতে লাগল সেই পাষাণ মেয়েটিকে। কোথায় সে হৃদয়হীনের মুখ, কোথায় সে ভয়ঙ্কর নুপুরের আওয়াজ? সে শুনতে পাচ্ছে না কেন? তাকে দেখা যাচ্ছে না কেন? ঈশা ছুটতে ছোটাছুটি করল। দুইজন লোকের হাত থেকে সে স্পষ্ট দেখতে পেল গাড়ির ভেতর বসা লোকটিকে। লোকটি কি সবসময় তাকে চোখে চোখে রাখে? নিজের ছেলের দোষটা দেখতে পাচ্ছে না সে। লোক দুটি তার মুখ চেপে ধরল, ঝোপঝাড়ের ভেতর টেনে নিয়ে গেল। ঈশার শক্তি আর তাদের সাথে পেরে উঠল না, সে ডাকতে পারল না ডক্টরকে। লোক দুটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ঝোপঝাড়ের ভেতর। ঈশা আঘাত পেল, হাত পা কোমর নিশ্চয় কিছু ভেঙেছে। তার হাত মুখ বেঁধে দিল কাপড় দিয়ে। কাটা জাতীয় কিছুর জন্য তার হাত পা মুখ ছিঁড়ে রক্ত বেরোল। তার ভয় লাগল, বাঁচার জন্য সে ছটপট করল। লোক দুটো তাকে পা দিয়ে ঠেলে ফেলে রাখল ঝোপঝাড়ের ভেতর। নীরব হয়ে বাঁচার আকুতি, ভয় নিয়ে ঈশা তাকিয়ে রইল, পড়ে রইল অন্ধকার ঝোপঝাড়ে। কিসের এত শাস্তি পাচ্ছে সে? কে তার এত কষ্টের কারণ? ডক্টর নয় কখনো। ডক্টরকে তো সে ভালোবেসেছিল। ভালোবাসার শাস্তি এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে? নাকি বামন হয়ে চাঁদে হাত দিতে যাওয়ার শাস্তি? আদি লোক দুটোকে পালাতে দেখল। আবছা আলোয় দূরের সরু রাস্তার মাথায় গাড়িটির ভেতর বসে লোক দুটোকে পালাতে দেখল। সে দৌড় লাগিয়েও কোনো লাভ হল না। অজানা অচেনা ভয় তাকে ঘিরে ধরল। ঝোপঝাড় লতাপাতা সরিয়ে সে কি ডাক দিবে বুঝে উঠতে পারল না। কি নামে মেয়েটিকে সম্বোধন করবে বুঝে উঠতে পারল না সে। মেয়েটি তার কেউ না, কেউ হয় না। আদি শেষমেশ দিশেহারা হয়ে পড়ল। ডাকল, শুনছেন? কোথায় আপনি? সামনে আসুন। লুকিয়েছেন কেন? বেরিয়ে আসুন। উ উ শব্দ বেরোল ঈশার মুখ দিয়ে। হাত পা নাড়ানোর শক্তি নেই তার। মোবাইলের লাইট জ্বালিয়ে এগোনোর আগেই তার পায়ের নিচে নরম কিছুর নড়াচড়া টের পেল সে। হাতের উপর ভয়ঙ্কর চাপ পড়ায় ঈশার প্রাণ যায় অবস্থা। শ্বাস যেন এবার বন্ধ হয়ে এল, নিভু নিভু হয়ে এল যেন তার পৃথিবীর আলো। আদি পা সরিয়ে বসে পড়ল ঈশার মাথার কাছে, গভীর অনুনয় করে বলল, সরি, আমি দেখতে পাইনি। হাতমুখ বাধা দেখে আদি ভরকাল তাড়াতাড়ি খুলে দিল হাতমুখ। সামনে ফিরাল ঈশাকে। ঈশা মুখ থুবড়ে পড়ল তার বুকে। লেগে গেল আদির পরনের সাদা শার্টে, লেগে গেল রক্ত। ঈশা নিভু নিভু চোখ নিয়ে তাকালো আদির দিকে। আদি দেখল ঠোঁট, মুখে রক্ত, গলার একপাশে রক্ত। আদি গর্জে উঠল, কিছুক্ষণ আগেও তো আপনি ঠিক ছিলেন। কি করে এসব হলো? কখন হলো? ঈশা বহু কষ্টে একটি আঙুল তুলে ডুকরে উঠে সেই আঙুল দিয়ে নিজের ঠোঁটের রক্ত নিল। নিজেই নিজের রক্ত দেখে ঢোক তুলে কেঁদে উঠল। আদির বুকের পাশে সেই রক্তের ফোঁটা লাগিয়ে দিল। তারপরই ঢলে পড়ল আদির বুকে, আদির বাহুডোরে। আদি শক্ত হয়ে শুধু বসে রইল, তার বুকে পড়ে থাকা রমণী অচেতন অজ্ঞান। আদির তারপরও রাগ লাগল মেয়েটির উপর। কি করে সে বলল সে বিবাহিত? কখন হলো বিয়ে? কার সাথে? কবে? কিভাবে? আদি এসব একটুও বিশ্বাস করে না। বিশ্বাস হচ্ছে না। হওয়ার নয়। আসল কথা তো সে স্বীকার করতে চাইছে না। বিশ্বাস হচ্ছে না নয়, বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। রক্তক্ষরণ যদি কেউ খুব গভীরভাবে দেখত তবে দেখতে পেত মেয়েটির নয়, বরঞ্চ ছেলেটির বুকেই বেশি রক্তক্ষরণ হচ্ছে। যা থামার নয়, সহনীয় নয়, অসহ্য যন্ত্রণার।